হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12-এর ফার্স্ট ক্লাস শুরু করব। তো ক্লাস 12-এর ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্স কথাটার মধ্যেই এর চ্যাপ্টার সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি। ইলেকট্রো মিনস আমরা সামথিং যেটা ডিল করব চার্জ নিয়ে, আর স্ট্যাটিক্স তার মানে কি, যে না যে চার্জগুলো রেস্ট আছে তার ফিজিক্স দিয়ে আমরা এখানে প্রাইমারিলি আলোচনা করব। তো ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তে গেলে আমরা আরও কিছু জিনিস আছে, সেগুলো আমরা পরে আবার স্টাডি করব। প্রথমে ফার্স্ট যে জিনিসটা আমাদের টার্গেট করতে হবে সেটা হচ্ছে কুলম্বস ল। তো ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তে গেলে ফার্স্ট যে জিনিসটা আমাদের পড়তে হবে কুলম্বস ল। তো কুলম্বস ল কি বলছে? কুলম্বস ল বলছে, ধরো সাপোজ তোমার কাছে দুটো চার্জ পার্টিকেল আছে, এই একটা চার্জ পার্টিকেল, এই একটা চার্জ পার্টিকেল। আমি ধরলাম এটার চার্জ হচ্ছে Q1 আর এটার চার্জ হচ্ছে Q2। Q1 আর Q2 দুটো চার্জের ম্যাগনিটিউড। চার্জের ইউনিট কি হয় না কুলম্ব। সো আমি ধরলাম যে এই যে 1 নম্বর যে চার্জটা আছে, এই 1 নম্বর চার্জটার চার্জের ম্যাগনিটিউড কত? Q1 কুলম্ব। আর 2 নম্বর যে চার্জটা আছে, 2 নম্বর চার্জের ম্যাগনিটিউড হচ্ছে Q2 কুলম্ব। এবার এই দুটো চার্জ কি হচ্ছে? এই দুটো চার্জ আমি ধরে নিয়েছি যে এদের মধ্যে যে দুটো ডিস্টেন্সের সেপারেশন, সেটা ডিস্টেন্সের সেপারেশন হচ্ছে r। এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে r। তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল বলা হচ্ছে যে এই দুটো চার্জ আছে, এই চার্জের মধ্যে যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স কাজ করছে। আমরা জানি যে দুটো চার্জ পার্টিকেল অলওয়েজ একে অপরকে অ্যাট্রাক্ট বা রিপাল করে, এবং অ্যাট্রাকশন বা রিপালশন ইজ এ ফোর্স। তাহলে ফোর্স কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটিকে আমরা কি কি থাকে জানি, যে ভেক্টর কোয়ান্টিটি আমার ডিরেকশন থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড থাকে। সো এই যে দুটো চার্জ আছে, চার্জের ম্যাগনিটিউড জানি, তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল এদের মধ্যেকার যে ফোর্স আছে সেই ফোর্সের ম্যাগনিটিউডটা আমরা বের করতে পারবো এবং তার ডিরেকশনটাও বের করতে পারবো। সো ইনিশিয়ালি আমি ফোর্সের ম্যাগনিটিউডের দিকে ফোকাস করি। তো বলা হচ্ছে যদি এদের মধ্যে এফ ফোর্স কাজ করে, তাহলে বলা হচ্ছে এই এফ ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ দেওয়ার চার্জেস। তার মানে কি, যে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 অ্যান্ড Q2। Q1 আর Q2 কি হচ্ছে? এই দুটো চার্জের ম্যাগনিটিউড, তাদের মাল্টিপ্লিকেশন করলাম। আবার কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু কুলম্বস ল বলছে যে এদের মধ্যে যে দুটো ফোর্স কাজ করছে সেই ফোর্সটা তাদের মধ্যেকার ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি বলতে পারি, যে তাদের মধ্যেকার ডিস্টেন্সটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হবে, আমাদের এদের এই চার্জ দুটোর মধ্যে যে ফোর্স কাজ করছে সেই ফোর্সের ম্যাগনিটিউডটা আমাদের কি হয়ে যাবে, রিডিউসড হয়ে যাবে। তাহলে এবার যদি ফোর্স ডিস্টেন্সটাকে আমরা কমিয়ে দিই তাহলে ফোর্স বেড়ে যাবে, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার ইনভার্সলির সঙ্গে অ্যাড হচ্ছে কি না, স্কোয়ার অফ দ্য ইনভার্স ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এদের ডিস্টেন্স হচ্ছে r, তাহলে স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। এবার যদি এই দুটো জিনিসকে আমরা একসঙ্গে অ্যাড করি তাহলে কি হবে না, এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2/r²। তাহলে এই জিনিসটা হয়ে গেল। এবার কি হচ্ছে যে না আমরা জানি যদি আমাদের একটা প্রপোর্শনাল সাইন তুলতে হয় তাহলে কি করতে হয়, তাহলে আমাদের একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে সেটা কি হবে এক্ষেত্রে, ফর এসআই ইউনিট, মানে এসআইতে আমরা চার্জের ইউনিট কুলম্ব ধরছি এবং ডিস্টেন্সের ইউনিট মিটার ধরছি। তাহলে সেক্ষেত্রে এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্টের ভ্যালুকে আমরা রিপ্রেজেন্ট করি, F is proportional to 1/4πε into Q1 Q2/r²। সরি, আমরা এখানে একটা ভুল করেছি, আমাদের এখানে প্রপোর্শনাল হবে না, যেহেতু আমি প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়েছি তাহলে এটা হয়ে যাবে আমাদের ইকুয়াল টু। এবার এখানে আমাদের একটা কনফিউশন আছে, যে আমরা যখন পড়তে যাই অনেকেই বলে আচ্ছা ভাই এই জায়গাটা কি আমাদের এপসাইলন হবে না এপসাইলন নট হবে না কি হবে, তো এটা নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে।
তো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা একটা টপিককে মাথায় রাখতে পারি। ধরো সাপোজ আমরা যখন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন পড়েছিলাম, আমরা সেই কিছুদিন আগে আমরা একটা সেই মিস্টার বিনের একটা নিউজ দেখেছিলাম না, যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন করছে, ওখান থেকে কুলম সেটাকে কপি করে ও কুলমস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বার করে দিয়েছে, এরকম একটা মিমস আমরা দেখেছিলাম। তো সেরকমই একটা জিনিস হচ্ছে যে সাপোজ নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কি হয়, দুটো মাসের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে সেটা কি হয় তাদের মাসের মাল্টিপ্লিকেশনের সঙ্গে প্রপোর্শনাল, এবং সেটাও তাদের মানে মাঝের যে ডিস্টেন্স আছে তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, এবং সেক্ষেত্রে ফোর্সের যে এক্সপ্রেশনটা আছে সেটা কিরকম হয়, এফ ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল জি m1 m2 বাই আর স্কোয়ার। এটা অনেকটা একই টাইপের দেখতে, কিন্তু এখানে আর নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অ্যান্ড কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি না, যখন আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন পড়েছিলাম সেখানে এই যে ক্যাপিটাল জিটাকে বলা হতো না, এটাকে বলা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কিন্তু কুলম্বস লতে এটাকে কি বলা হয়, কুলম্বস ল থেকে কিন্তু এটাকে ইউনিভার্সাল বলা হয় না। তাহলে নিউটনস ল থেকে ইউনিভার্সাল কেন বলা হতো, এটা ইউনিভার্সাল বলা হতো যদি আমি দুটো মাসকে যে কোনো পজিশনে রাখি, সেটা আমি ফ্রি স্পেসে রাখতে পারি, সেটা আমি জলের মধ্যে রাখতে পারি, সেটা আমি যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে রাখি, যে কোনো মিডিয়ামে রাখি না কেন, দুটো মাস যদি ফিক্স থাকে এবং তাদের যদি মধ্যেকার ডিস্টেন্সটা ফিক্স থাকে, তাদের মধ্যেকার ফোর্সটাও ফিক্স থাকবে। কিন্তু কুলম্বস লতে কিন্তু এটা মেনটেন হয় না। এখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা থাকে না, যে 1/4πε, এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে এটা কিন্তু সমস্ত জায়গায় সেম নয়, ইট ইজ এ মিডিয়াম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এটা যদি আমি ফ্রি স্পেসে রাখি তাহলে এক রকমের হয়, এমনি যদি আমি কোনো একটা ওয়াটারের মধ্যে রাখি বা যে কোনো মিডিয়ামের মধ্যে রাখি, তাহলে সেক্ষেত্রে কি হয় যে এর এপসাইলনের ভ্যালুটা চেঞ্জ করে যায়। তো এটা কেন চেঞ্জ করে এই জিনিসটা আমরা নেক্সট যে আপকামিং যে লেকচার্সগুলো আছে তার মধ্যে হয়তো খুব ভালো মতন জানতে পারবো। ইনিশিয়ালি এটা আমাদের কাছে ক্লিয়ার নয় যে কেন এই এপসাইলনের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সেটা আমরা পরে ডিসকাস করবো। একটু আমরা পড়ে নিই, একটু এগোই কোর্সটাকে, তারপরে আমরা জানতে পারবো যে এই এপসাইলনের ভ্যালুটা আমাদের কি হবে। সো দেখা যায় যে ইন ফ্রি স্পেস এপসাইলনটাকে আমরা এপসাইলন নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই এপসাইলনটাকে বলা হয় ফ্রি স্পেস পারমিটিভিটি, এবং দেখা যায় যে এই ফ্রি স্পেস পারমিটিভিটির যে ভ্যালুটা থাকে 1/4πε0, এর ভ্যালুটা হয় 9 × 10⁻⁹ এটার ভ্যালু আমরা এটা পাচ্ছি কুলম্বস ল থেকে, অ্যাকর্ডিং টু কুলম্বস ল। ওকে, তাহলে আমরা বুঝলাম, তাহলে দুটো যে চার্জ পার্টিকেলস আছে এই চার্জ পার্টিকেলের ম্যাগনিটিউডটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার নেক্সট যে জিনিসটা আমাদের ফোকাস করতে হবে সেইটা কি জিনিস, যে না এদের মধ্যে ফোর্সের ডিরেকশনটা কি হবে। ফোর্সের ডিরেকশনটা হচ্ছে যদি দুটো অপোজিট চার্জ হয়, সেই অপোজিট চার্জ সবসময় একে অপরকে রিপেল করবে। কেমন বলতে পারি, যে এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, এবার এরা একে অপরকে রিপেল করবে এবং রিপেল করার ডিরেকশন কোন দিকে হবে, তাহলে কি হবে যে এদের মধ্যে যে স্ট্রেট লাইন ফর্ম করবে, এই দুটো চার্জের মধ্যে যদি আমরা একটা স্ট্রেট লাইন ফর্ম করি, সেই স্ট্রেট লাইন বরাবর এটা আউটওয়ার্ড কাজ করবে। তাহলে আমি বলতে পারি যে এক্ষেত্রে রিপালশন ফোর্সের ডিরেকশন হবে এই দিকে, Q1 চার্জের ক্ষেত্রে রিপালশনের ডিরেকশন হবে, Q2 চার্জের ক্ষেত্রে রিপালশনের ডিরেকশন হলো এইটা, আর Q1 এর ক্ষেত্রে রিপালশনের ডিরেকশন হলো এইটা। তাহলে এবং দেখা যায় রিপালশনের ডিরেকশনটা আমাদের ফিক্সড হয়ে গেল, এবং রিপালশনের ভ্যালুটা, এফ এর ভ্যালুটা Q2 এর ক্ষেত্রেও যা ভ্যালু যেটা আমরা পেলাম, এই এফ এর ভ্যালুটা যেটা পেলাম 1/4πε Q1 Q2/r², সেটা Q2 এর ক্ষেত্রেও যা হবে, আবার Q1 এর ক্ষেত্রেও সেমই হবে। তার ফোর্সের ভ্যালুটা হবে 1/4πε0 Q1 Q2/r², যদি এটা ফ্রি স্পেসে হতো। তাহলে এখান থেকে আমাদের কি প্রবলেম দিতে পারে, যে সাপোজ আমাকে দুটো চার্জ দিল এবং দুটো চার্জের মধ্যে আমাকে ফোর্স বের করতে দিতে পারে, বা আমাকে যদি বললো যে
দুটো চার্জ আমি রেখে দিয়েছি। সাপোজ এখানে আমার একটা চার্জ আছে Q1 চার্জ, এটা Q2 চার্জ। যদি আমি একটা প্রবলেম দিই, এদের মধ্যে সেপারেশন, Q1 এর ভ্যালু হচ্ছে 5 কুলম, Q2 এর ভ্যালু হচ্ছে আমার 10 কুলম। আমি ধরলাম Q1 এর মাস হচ্ছে Ma1, তার ভ্যালু হচ্ছে 2 কেজি, আর Q2 এর মাস হচ্ছে M2, তার ভ্যালু হচ্ছে 3 কেজি, আমি সাপোজ দিলাম। তাহলে আমি বললাম যে এদের মধ্যে যে সেপারেশন আছে, সেপারেশনটা ধরলাম আমি 10 মিটার। এবার আমার কোশ্চেন চেয়েছে যে আমি এই সিস্টেমে প্রথমে দুটোই বাউন্ড ছিল, হঠাৎ আমি M2 চার্জটাকে ছেড়ে দিয়েছি, তাহলে M2 চার্জের অ্যাক্সেলারেশনের ভ্যালু, ম্যাগনিটিউড এবং ডিরেকশন কোন দিকে হবে সেটা আমাকে কোশ্চেনে দিল। তাহলে সেই কোশ্চেনটা আমি সলভ করবো কি করে? তাহলে আমার কাছে ফার্স্টে বের করতে হবে এই Q2 চার্জের ওপরে ফোর্স কত কাজ করছে। তাহলে ফোর্স অন Q2 আমি ধরলাম F2। তাহলে F2টা আমি কোথা থেকে পারবো? F2টা আমি পাবো আমাদের কুলম্বস ল থেকে। তাহলে F2 এর ভ্যালু কত হবে না 1/4πε0, এটা আমি ফ্রি স্পেসে ধর বলে দিয়েছি, আর এখানে Q1 Q2 ডিভাইডেড বাই কত R²। তাহলে এখান থেকে আমি যদি এটাকে সমস্ত ভ্যালুগুলো সাবস্টিটিউট করি, তাহলে F2 এর ভ্যালু হচ্ছে 1/4πε Q1, এর ভ্যালুটা হচ্ছে 9 × 10⁹ এবং Q1 কত? Q1 হচ্ছে 5 কুলম, Q2 হচ্ছে 10 কুলম। তাহলে 5 × 10 ডিভাইডেড বাই কত আসছে আমাদের? ডিভাইডেড আসছে 10, মানে 10 মিটার স্কোয়ার, মানে কি 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কত আসবে না 10 কেটে গেল, এই একটা 10 চলে গেল, আর একটা গেলে এখানে 8 হয়ে যাবে। তাহলে 4 9 × 45 × 10⁸ নিউটন। এবার কি হবে? এই ফোর্স F2 = আমাদের কত হবে? আমি লিখতে পারি যে সেকেন্ড চার্জটার মাস ইন্টু তার অ্যাক্সেলারেশন। তার মানে কি সেকেন্ড চার্জের মাস M2 × A বা M2 × A2। তাহলে এখানে A2 এর ভ্যালুটা কত হবে না F2 ডিভাইডেড বাই কত না M2। তাহলে এখান থেকে বলতে পারি A2 = F2 এর ভ্যালু কত না 45 × 10⁸ 10⁸ 45 × 10⁸ ডিভাইডেড বাই কত, আর M2 এর মাস হচ্ছে কত? M2 এর মাস হচ্ছে 3 কেজি, তাহলে 3 কেজি। তাহলে দিস উইল বি মাই অ্যাক্সেলারেশন, তার মানে হচ্ছে 15 × 10⁸। সো হিউজ অ্যাক্সেলারেশন। সো এটা আমরা নিউমেরিক্যালের ক্ষেত্রে দেখালাম এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো মানে এটা প্র্যাকটিক্যালি অত পসিবল নয়, প্র্যাকটিক্যালি এতটা চার্জ পাওয়াটাও খুব ডিফিকাল্ট। সো দিস উইল বি দ্য ফোর্স। তো এটা আমরা বুঝতে পারলাম। সো আমরা ফার্স্ট লেকচারটা এখানেই আমরা কনক্লুড করছি। আমরা নেক্সট লেকচারটা ফলো আপ করব। যদি আমাদের এখানে একটা চার্জ ছিল, মোর দ্যান একটা চার্জ হলে আমরা কি করব? তো সেখানে আমাদের জানতে হয় সুপারপজিশন থিওরেম। সো আমরা নেক্সট ক্লাসে এই সুপারপজিশন থিওরেম নিয়েই স্টাডি করব। আজকের জন্য এ পর্যন্তই, টাটা।